নমস্কার, আমাদের নাদ দ্য কসমিক সাউন্ডের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে রয়েছে আমার খুব কাছের বন্ধু শাগনিক। দেবভূমি উত্তরাখণ্ডের নাম মনে আসলেই সবচেয়ে প্রথমে মনে আসে পঞ্চকেদারের কথা এবং তার মধ্যে রয়েছে মধুমহেশ্বর এবং তুঙ্গনাথ। আমার বন্ধু শাগনিক বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরে কর্মরত। সেই সম্প্রতি ঘুরে এসছে মধুমহেশ্বর এবং তুঙ্গনাথ। চলুন আজকের পডকাস্টে শুনে নেই তারই ভ্রমণ অভিজ্ঞতা। শাগনিক, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের স্টুডিওতে, আমাদের নতুন পডকাস্টে। কেমন আছো বল? বেশ ভালো আছি। কদিন পর পর তো ঘুরতে বেরিয়ে যাও, একদম। এবার নতুন কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়েছে? নতুন এখনো ঠিকঠাক হয়নি, তবে ইচ্ছা আছে নেক্সট তৃতীয় কেদার যেটা আর কি রুদ্রনাথটা যাওয়ার ইচ্ছা আছে। শুনলাম 2023-এ তুমি প্রচুর জায়গায় ভিজিট করেছো। হ্যাঁ, দর্শক প্রচুর। বন্ধুদের জানিয়ে রাখি, আমাদের যে 5টি কেদার রয়েছে, কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধুমহেশ্বর এবং কল্পেশ্বর, তার মধ্যে শাগনিক কিন্তু অলরেডি দুটো কেদার ভিজিট করে এসছে এবং আমরা আজকে তার কাছ থেকেই মধুমহেশ্বর এবং তুঙ্গনাথের গল্প শুনবো, তার অভিজ্ঞতার কথা জানবো এবং আমরা এটাও জানবো যে সেইখানে যাওয়ার জন্য আমাদের কি কি প্রসিডিওর ফলো করতে হয়। তো চলো শাগনিক, আমরা এবার সরাসরি গল্পে ঢুকে যাই। এই যে সময়টা 2023, মধুমহেশ্বর, মধুমহেশ্বরে আমি গেছিলাম 2022-এ। 2022, মানে তোমার প্রথমে মধুমহেশ্বর হয়েছে এবং তারপরে তারপরে হ্যাঁ তুঙ্গনাথ হয়েছে। 2023-এ তুঙ্গনাথ হয়েছে। তো তুমি যেমনটা বললে যে তার আগ পর্যন্ত তোমার শিবা প্লেসেস বা এগুলো সম্পর্কে খুব বেশি একটা না, আইডিয়া ছিল না। কিছুই তো ছিল না। বেসিক্যালি যাদের যাত্রা শুরু হয় হয়তো কখনো কখনো কেদারনাথ বা তুঙ্গনাথ দিয়েই বেসিক্যালি যাত্রাটা শুরু হয়, কিন্তু তোমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, তুমি Different মধুমহেশ্বর একদম। দিয়ে শুরু করেছো। এবং অফকোর্স আমাদের আমরা যেটা ভাবি আর কি, যে বাবার আশীর্বাদ না থাকলে বা তার থেকে যদি ডাক না আসে তাহলে আমরা কেউই হয়তো সেখানে গিয়ে পৌঁছাতে পারি না। তো একটুখানি জেনে নেবো যে তোমার মনের মধ্যে সেই আবেগটা কখন আসলো বা কি করে তুমি ডিসাইড করলে যে মধুমহেশ্বর তুমি যাবে? ওটা আবেগটা আসাটা একটা অদ্ভুত ব্যাপার, ঘটনাটা ঘটেছে আর কি। অদ্ভুতই বলবো, কারণ প্রথমত জায়গাটার নামই আমি জানতাম না। এই খুব সুন্দর সুতোর কাজের উপহার সামগ্রীটি এসছে সাহাস কালেকশন হাউস থেকে। সাহাস কালেকশন হাউসে আপনারা পেয়ে যাবেন হাতের তৈরি সুতোর কাজ করা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, গয়না, চাঁদের ছড়া, ব্যাগ এবং আরো অনেক কিছু। কিভাবে যোগাযোগ করবেন? লিংক রইল ডেসক্রিপশন বক্সে। বলবো কারণ প্রথমত জায়গাটার নামই আমি জানতাম না, রাইট। মানে কোনোদিন শুনিও নি। ওই কেদার যেহেতু খুব পপুলার হয়ে গেছে আজকালকার দিনে, কেদারের নাম প্রচুর শোনা, কিন্তু মানে 5টা কেদার আছে সেটারও কনসেপ্ট ছিল না আমার কাছে, একদমই ছিল না। তো 2021-এর শেষের দিকে আর কি আমার এক দাদা অমিতদার সঙ্গে তার দেখা হয়, তো ওর মাধ্যমেই আমি জানতে পারি। এবং ওর বাদবাকি কেদারগুলো ঘোরা ছিল এবং মহেশ্বরটাই বাকি ছিল আর কি। আচ্ছা। এবার সে তখন হঠাৎ করে বলে, আমি তখন তাকে বলি আর কি, তার কাছ থেকে ব্যাপারগুলো শোনার পরে। আর আমার খুব মানে ট্রেকিং এ যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল, কোনোদিন যাইনি, ট্রেকিং করা হয়নি কোনোদিন, তো সেটারও খুব একটা ইচ্ছা ছিল। তা আমি জাস্ট বলে, হ্যাঁ ঠিক আছে, গেলে আমি তাহলে তোকে বলবো। আমি তোকে বলবো বলেছিলাম আর কি, যে যদি কখনো যাও তাহলে আমাকে জানিও। তো 22-এ যখন গরমের ছুটি পড়ে তখন একদিন ফোন করে বললো, এরকম যাবি, আরেকজন আছে, তুই আমি তারা 3 জন। হ্যাঁ ঠিক আছে চলো। ওই হ্যাঁ ব্যাস, মানে ওর মানে নামটা শুনি তারপর একটা ট্র্যাকিং এর লোভ ছিল সত্যি একদম। কথা হ্যাঁ বলতে, এবং সত্যি কথা বলতে তার থেকেই রাস্তাটা শুরু। সেখান থেকেই তারপরে আস্তে আস্তে প্ল্যান প্রোগ্রাম। তারপরে কিভাবে? এখান থেকে আমাদের অমিতদাই সব মানে জাস্ট ওর পিছন পিছন চলে যাওয়া আর কি। ও বুক করেছিল ট্রেন, এখান থেকে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে হরিদ্বার পৌঁছাই। হরিদ্বারে যেদিন পৌঁছাই সেদিন আমরা স্টে করেছিলাম হরিদ্বারে। পরের দিন আমরা মানে আমাদের যাওয়াটা একটা অদ্ভুত রকম হয়েছে আর কি, মানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয় না যেতে যেতে, সেগুলো হয়েছে। যেমন সেদিন আমরা যখন বেরোলাম, পরের দিন আমরা জানি যে হরিদ্বার বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি উখিমঠ অব্দি পৌঁছাতে হয়। উখিমঠ যাবো, উখিমঠ থেকে আমরা রাশিতে চলে যাবো। রাশি লাস্ট গ্রাম আর কি, ওখান থেকে হাঁটাটা শুরু হয় মধুমহেশ্বরে। তো আমরা হরিদ্বার পরের দিন ভোরবেলা 5টার সময় হরিদ্বার গেলাম। এখানে গিয়ে এবার বাস খুঁজছি, কেদারনাথের বাস রয়েছে, বদ্রীনাথের বাস রয়েছে, দিনমতেই মানে উখিমঠের বাস পাচ্ছি না। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে না, উখিমঠের বাস চলছে না। তাহলে কি করতে হবে না, দেরাদুন থেকে একটা বাস ছাড়ে উখিমঠের, সেটা ঋষিকেশ হয়ে যায়। আচ্ছা। ঋষিকেশ বাস স্ট্যান্ডে গিয়ে এবার বসে আছি, কখন বাস আসবে, ওই বাসটাই ধরবো। এবং একটাই বাস, মানে ওই বাসটাই ছাড়ে। পরে বিকেলবেলা মোটামুটি উখিমঠ পৌঁছায়। পরের দিন আবার ওই বাসটাই ব্যাক করে। একটা বাস এখান থেকে ছাড়ে, ওখান থেকে হ্যাঁ একটা বাস এখান দিয়ে একটা ছাড়ে, ওখান দিয়ে একটা ছাড়ে, দিন একটাই। মিস হয়ে গেল এরকম একটা ব্যাপার আর কি। গিয়ে বসে আছি বেশ অনেকক্ষণই বসেছিলাম আমরা ওখানে, ঘন্টা 2 বসার পরে বাস আসলো, সঙ্গে সঙ্গে উঠলাম। বাসে সিট নেই। এবার বাস ছাড়লো, প্রায় 2-3 ঘন্টা পুরো দাঁড়িয়ে।
হ্যাঁ। পাহাড়ে ওই ঋষিকেশ থেকে উঠছে আস্তে আস্তে বাস। আর ওই সময়টা তো কি হয় মানে বাসটা পুরো একবার হয়তো তুমি এদিকে হেলে যাবে নয়তো ওদিকে হেলে যাবে, বিকজ কোনো রাস্তাই তো সোজা কোনো নয়। রাস্তাই সোজা নয়। হ্যাঁ। এবং মানে ওই যেরকম আমরা এখানে দাঁড়িয়ে থাকি বাসের মাঝখানে যে হুম, জায়গাটা হুম, হুম। দুদিকে সিটের, ওইখানে হুম। ওই ব্যাগপত্র নিয়ে ওর মধ্যেই 3 জন দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা। ওইভাবেই গেছে, 5-5.5 ঘন্টা বাসের জার্নি। হ্যাঁ, উঠে গেছি, এবার পৌঁছাতে হবে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে চলো যা হবে দেখা যাবে। তা উঠে গেছি, এবার প্রায় 1.5-2 ঘন্টা পুরো দাঁড়িয়ে। তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে সিট পেয়েছি। অ্যাকচুয়ালি সিটটা পেয়েছিলাম ইয়েতে গিয়ে, তোমার ওই দেবপ্রয়াগ গিয়ে। আচ্ছা আচ্ছা। দেবপ্রয়াগে কিছু লোক নেমে যায় আর কি, তখন আচ্ছা। আমরা সিট পেলাম ওখান থেকে। আচ্ছা। তার আগে পর্যন্ত কোনো সিট পাইনি। পুরো দাঁড়িয়ে তারপরে ওখান থেকে দেবপ্রয়াগ, এবং দেবপ্রয়াগটা বাস থেকে দেখা যায় বেশ সুন্দর। মানে ওই মানে আমার ওই টাইমই প্রথম যাওয়া ওই দিকটা আর কি। আগে ওগুলো সব টিভিতে বা ভিডিওতে দেখা, প্রথমবার যখন দেবপ্রয়াগ দেখলে চোখের সামনে, যেটা ছবিতেও ছবিতে দেখেছিলে দেখা। তার হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, ফিলিংসটা ঠিক কি হচ্ছিল তখন মনের ভেতরে? দারুণ ফিলিংস। মানে একটা সময় ভাবতাম যে হ্যাঁ যাবো, এই জায়গাটা দেখবো, দেখার যে মানে সেইটা চোখের সামনে দেখা, এটা একটা আলাদা ফিলিংস, Right, সত্যি right, একদম right. আলাদা ফিলিংস। কিন্তু আমরা যখন গেছিলাম একটা জিনিস, ওই দুটো জলের যে কালারটা আলাদা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা সেই সময় ছিল না, কারণ সেই সময় বৃষ্টি হয়েছিল প্রচুর। আমরা যাওয়ার আচ্ছা। মানে আমরা যেদিন নেমেছি তার 2 দিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ওই কালারটা দুটোই সেম ছিল। এটা আচ্ছা। দেখা যায়, ওটা দেখতে হয়। কিন্তু তাও ওই দেখেছি যে একটা ইচ্ছা ছিল খুব দেখার, সেইটা একটা ভীষণ মানে আলাদা একটা অনুভূতি দেয়। এটা ঠিক। অবশ্যই অবশ্যই। আর জায়গাটার নিজস্ব একটা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল সিগনিফিকেন্স সিচুয়েশন রয়েছে, ভীষণ ভীষণ ভাবে রয়েছে। একদমই তাই। তা ওখান থেকে ওই দেখে তারপরে এগোতে এগোতে রুদ্রপ্রয়াগ হুম। হয়ে, রুদ্রপ্রয়াগ দেখে ওই বাসে রানিং এই দেখা। ওগুলো তো ওখানে তো সরকারি বাস, হ্যাঁ, ওখানে তো থামাথামির ব্যাপার সিস্টেম নেই। এবার দেন বিকেল বেলার দিকে আমরা যখন পৌঁছালাম, অ্যাকচুয়ালি উখিমঠের বেশ খানিকটা আগে এক জায়গায় ধস নেমে গেছে। আচ্ছা। রাস্তা ব্লক পুরো, মানে আর যাবে না। নেমে যাওয়ার পর তখন বিকেল হয়ে গেছে। এবার আমাদের টার্গেট ছিল রাশি অব্দি আমরা পৌঁছে যাবো, আমরা পৌঁছাতে পারিনি। পৌঁছাতে আমরা পেরেছিলাম। এবার ওইখানে বাসটা দাঁড়িয়ে যাওয়ার পর আমরা জিজ্ঞেস করছি, বলছি 2-3 কিলোমিটার হেঁটে যেতে হবে। 2-3 কিলোমিটার, হ্যাঁ 2-3 কিলোমিটার যে কতটা হাঁটা। যাই হোক বিকেল পাহাড়ি রাস্তায় ওরা বলে ঠিকই বলে 2-3 ঠিকই, কিলোমিটার, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি হয় না 2-3 অ্যাকচুয়ালি হয় না। কিলোমিটার। এবার তুমি যেটা বলবে ওটার পুরো ডাবল ধরে রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, লোকাল একটা দোকানে লোকজন বলছে এখান দিয়ে হেঁটে চলে যান, ওখান দিয়ে হেঁটে তো বিকেলবেলা বেরিয়ে যাবো, যদি রাত হয়ে যায় তখন রাস্তা হারিয়ে গেলে নতুন জায়গাটা ভয় করছিল। তারপরে আমরা ঠিক করলাম যে ছোট গাড়ি যাচ্ছিল, মানে অ্যাকচুয়ালি যেখানটা ধস নেমেছিল পরে দেখলাম একটা ছোট গাড়ি বুক করা হলো, আমাদের ও রাশি অব্দি পৌঁছে দেবে। বাসটা যেহেতু আমাদের উখিমঠ অব্দি যায়নি, উখিমঠ থেকে আবার ইয়ে ধরতে হয়, তোমার ওই শেয়ার কার ধরতে হয়। শেয়ার কারও বিকেলে লাস্ট একটা ছাড়ে ছেড়ে যাচ্ছে, ততক্ষণে আমাদের পৌঁছাতে যেহেতু দেরি হয়েছে। এবার ওইখান থেকে গাড়িটা বুক করা হলো যে না আমাদের পুরো রাশি অব্দি পৌঁছে দেবে। ওইখান থেকে হেঁটে 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 গিয়ে মানে যেখানটা ধস নেমেছে হ্যাঁ। জাস্ট সরু একটু জায়গা, ওই সাইড দিয়ে হেঁটে বেরিয়ে যাওয়া যাচ্ছে, আচ্ছা। ওইটুকুই, আর কিচ্ছু না। হেঁটে 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 ব্যাগ নিয়ে চলে গেলাম। তারপরে উপরে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা নিয়ে আমাদের রাশি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। মানে আচ্ছা। সেদিন মানে মোটামুটি টার্গেট ছিল ওই দিন রাশি পৌঁছাতে পেরেছি, মানে যেভাবেই হোক পৌঁছে গেছি। তারপরে সেদিন ওখানে আমাদের থাকার জায়গা বুক করা ছিল, সেখানেই থাকা হলো সেদিন রাত্রেবেলাটা। আর হাঁটা শুরু করার কথা ছিল পরের দিন থেকে। রাইট। পরের দিন থেকে তারপরে ওখান থেকে হাঁটতে আরম্ভ করলাম। পরের দিন ভোরবেলায় হাঁটতে, মানে ভোরবেলা না, মোটামুটি 6টা-7টা 6টা-7টা নাগাদ থেকে, মানে মোটামুটি মধ্যমেশ্বরের ডিসটেন্সটা কত কিলোমিটার? 16 থেকে 18। 16 থেকে 18 হ্যাঁ, কিলোমিটার। 18 কিলোমিটার। ওটা তোমরা একদিনেই কমপ্লিট? না, একদিনে করিনি, আমরা 2 দিনে ভাগ করে নিয়েছি। আর মাঝখানে কি মানে 2 দিনে যেহেতু ভাগ করেছো, মাঝখানে কি থাকার জন্য টেন্ট বা কি হ্যাঁ, ব্যবস্থা থাকার করা যথেষ্ট রয়েছে? ভালো ব্যবস্থা আছে ওখানে। হোটেল হোটেল হ্যাঁ অ্যাভেলেবেল, মানে কিছু দূর বাদে বাদে না ছোট ছোট গ্রাম আছে, আচ্ছা। সেই গ্রামগুলোতে থাকার হোমস্টে যেগুলো আর কি ব্যবস্থা Okay. রয়েছে, এবং ব্যবস্থা সত্যি খুব ভালো ব্যবস্থা রয়েছে। ওরকম জায়গায় টেন্ট ফেন্ট নয়, মানে দিব্যি পাকা বাড়ি একদম আচ্ছা। সুন্দর, যেরকম বাড়ি হয় আর কি সেরকম। আমরা প্রথম দিন অর্ধেকটা রাস্তা গেছিলাম, আমরা গেছিলাম তোমার বান্তলি পর্যন্ত। বান্তলিতে 2টো গ্রাম আছে, আপার বান্তলি লোয়ার বান্তলি। আমরা আপারটাতে, যেখানটা তোমার ওইখানে আবার একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে 2টো নদী এসে মেশে, ওইখানে একটা মধুগঙ্গা আর একটা মার্কণ্ডেয় গঙ্গা, মানে এরকম 2টো নদী, ঠিক পরিষ্কার নামটা মনে পড়ছে না। ওইখানে নতুন নদীর কনফ্লুয়েন্স আছে। মানে প্রথম দিন আমরা হাঁটতে শুরু করলাম সকাল 7টা 7:30 সকালবেলা হাঁটতে। প্রথম দিনের রাস্তা খুব মানে স্টিফ নয়, মানে দিব্যি হেঁটে মোটামুটি ভালো, হ্যাঁ আপ ডাউন দিব্যি চলে যাওয়া যায়, অসুবিধা হয় না। হাফ রাস্তা ইয়েতে মোটামুটি 4-5 ঘন্টায় পৌঁছে গেছি আমরা ধীরে ধীরে গেছি। মানে খুব সত্যি কথা জায়গার সিনিক ভিউ মানে অসাধারণ। হ্যাঁ, আর আমারও সেটা মনে হয় কি, পাহাড়ে যারা বেসিক্যালি মাউন্টেন লাভার থাকে আর কি, ওদের ক্ষেত্রে আমার মনে হয় যে পাহাড়ে যখন তুমি ট্রেকিং করছো কিছুটা সময় দিয়ে করা ভালো। অবশ্যই, তাহলে তুমি ওই তাড়াহুড়ো থাকে না, তাড়াহুড়ো, হ্যাঁ আমি গিয়ে তারপরে আমাকে ওই কাজটা করতে লাগবে, এটা সারতে লাগবে, এই ব্যাপারটা যখন থাকে না তখন তুমি
এনজয় করতে করতে তুমি Enjoy, ব্যাপারটাকে যেতে গেছি তো এনজয় করতে বা একদমই দেখতে তাই, জায়গাটা একদমই তাই। মানে ওই ট্যুরের যে টাইমটা যাচ্ছি হুম, যে ওই হুম। জায়গা দেখাটাই হচ্ছে আসল, মানে ওটাই আসল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ঠিক, বল ঠিক, বা ঠিক। আনন্দ যেটা ওটা দেখেই। ওই একটা কথা বলে না যে ডেস্টিনেশনটা আমাদের জন্য মুখ্য নয়, মুখ্য নয়, রাস্তাটাই একদম আমাদের একদম জন্য এটা মুখ্য। একদম সত্যি ঠিক। রাস্তাটা ভীষণ মুখ্য আর কি। তো ওখান থেকে আমরা প্রথম দিন গেলাম তোমার উম, বানতলি পর্যন্ত। হুম, হুম। বানতলিতে স্টে করলাম। বানতলিতে স্টে করে আমি আর অমিতদা যে ছিল আর কি, আমরা দুজন উপর থেকে পুরো নিচে নেমেছিলাম ওই নদীর সঙ্গমটার ওখানে যাব বলে। আচ্ছা, আচ্ছা, বিকেল বেলা সময় আছে না, চলো ওখানে যাই, কেউ ওখানে নামে না। আচ্ছা। এখন আমরা নামবো ওখানটা, নেমে পুরো হেঁটে 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 দুজন মিলে বিকেলে নেমে ওখানটা ঘুরে টুরে নদীর ধারটা, তারপরে আবার উপরে ওই দিন ওখানটা থাকলাম। হুম, হুম। ওইখানে থেকে পরের দিন আমরা একটু খুব ভোরে হাঁটতে স্টার্ট করলাম। সেকেন্ড দিন মানে সেকেন্ড হাফ যে রাস্তাটা না, ওই হুম। রাস্তাটা একটু খাড়াই রাস্তা, আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। চড়াইটা প্রচুর হুম, প্রচুর আর কি। এমনিতে রাস্তা কি পাকা রাস্তা নাকি পাথর বা মানে হ্যাঁ, কেমন রাস্তাটা? পাথরের যেরকম রাস্তা থাকে, রাস্তা ভালো, যথেষ্ট মানে মোটামুটি ভালো সবাই রাস্তা। হেঁটে যেতে সবাই পারে, হেঁটে যেতে অসুবিধা পারে, নেই। সবাই হেঁটে যেতে পারে এবং কেউ যদি হাঁটার সমস্যা থাকে ঘোড়ায় চড়ে যাওয়ারও হ্যাঁ, ব্যবস্থা ঘোড়া আছে। তো অপশন হ্যাঁ, রয়েছে ঘোড়ার সেখানে। অপশনও রয়েছে সেখানে, সেইভাবেও অনেকে যায়। তো আমরা পরের দিন সকালবেলা একটু ভোরবেলা বেরিয়েছিলাম, কারণ সেকেন্ড হাফ যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রচন্ড মানে একটু খাড়া রাস্তা আর কি। খাড়া রাস্তার কারণে আমরা বেরোলাম পরের দিন ভোরবেলা প্রায় 5টার সময় হাঁটতে আরম্ভ করেছি। ওই দিনের সিনিক ভিউটা অসাধারণ, মানে সেকেন্ড হাফ রাস্তার যে সিনিক ভিউটা অসাধারণ, মানে দাঁড়িয়ে থেকে দেখতে হবে, নালে ওই হুড়ুড় করে গেলে হবে না, এটা একটা ব্যাপার আর কি। মানে আমার যেটা মনে হয়েছে, আর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে যেতে হাঁটতে, মানে কখনো কখনো এমন হয়েছে একটুখানি হাঁটছি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে 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 মানে দাঁড়িয়ে। তাড়াতাড়ি শ্বাস ফুলে যায় হ্যাঁ, যখন হ্যাঁ, রাস্তাটা বেশি একটু স্টিপ হয়ে যায় একটু না স্টিফ তখন। হয়ে যায় ওই একটা ষাট। তারপরে আমার তো প্রথমবার, হুম। তো আগে কোনো মানে এক্সপিরিয়েন্স তার নেই, আগে কিচ্ছু তোমার নেই, কোনো ট্রেকিং এর কোনো ট্রেকিং এক্সপেরিয়েন্স এর নেই। এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, আমার কাছে প্রথমবার। এবার আমরা তিনজনের মধ্যে আবার আরেকজন যে ছিল অভিরূপ দা, সে একটু মাঝে মাঝে ভয়ও পাচ্ছিল, আচ্ছা, মানে ও আর একটু স্লো যাচ্ছিল। আচ্ছা। অমিত দা ওর সঙ্গে সঙ্গে থাকছিল, আমি বললাম, তুই এগিয়ে যা আস্তে আস্তে। আমি, ঠিক আছে। আরেকজন গাইড ছিল আমাদের সঙ্গে। ওকে। এবার সে হচ্ছে গাইড, কি গাইড দরকার পড়ে না অ্যাকচুয়ালি, ওখানে হুম। আমরা রেখেছিলাম তাও নিজেদের সুবিধার জন্য। এবার গাইড সে আগে আগে খানিকটা গিয়ে বসতো, খানিকক্ষণ ও বসে থাকতো, আমরা এগোতাম। এবার তারপরে আমি আমি যেটা করতাম, আমি ওদের থেকে অনেকটা এগিয়ে গেছি, তো এবার এগিয়ে গিয়ে কিছু কিছু জায়গায় আমি বসে পড়তাম চুপচাপ, যেসব জায়গাগুলো ভালো লাগতো আর কি, দেখে চারদিকে বসে না চুপচাপ তাকিয়ে জাস্ট দেখতাম। 2-3 মিনিট দেখেছিলাম। একটা জিনিস হচ্ছে, এই জায়গায় আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা জানি না, ঠিক, ঠিক, ঠিক। তো যতটা পারা যায় দেখে নাও। চুপচাপ বসে থাকতাম, দেখতাম, আর আস্তে আস্তে এগোতাম, একটু একটু এগোতাম আবার ওই বসতাম। আশেপাশের রাস্তাগুলোর যদি একটু বর্ণনা দাও তাহলে আমাদের আরেকটু হ্যাঁ, লোভ লাগে। আশেপাশের রাস্তাগুলো প্রথমত একা বাঁকা রাস্তা, পুরো এরকম উঠছে, হ্যাঁ। আপ ডাউন হচ্ছে, এবং মানে নিচে নদী বয়ে যাচ্ছে, আচ্ছা। এবং ওই মধুগঙ্গা নদী বলে ওটাকে। ওই নদীটা বয়ে যাচ্ছে, আর নদীর ওপারে যে পাহাড়, মানে সবুজ পাহাড়, কিছু কিছু জায়গায় কখনো কোনো ঝর্ণা বইছে, ওই সবুজের মধ্যে সাদা হয়ে ঝর্ণাটা পড়ছে, সে মানে মনে হয় তাকিয়ে থাকি। অসাধারণ জায়গা। ওই জায়গাটা নিয়ে আমি আসার পরে যখন আরো জায়গাটার ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম, জানলাম যে কথিত আছে নাকি শিব এবং পার্বতী বিয়ের পরে ওখানে নাকি তাদের মধুচন্দ্রিমা করতে গেছিল। আচ্ছা। এতটাই সুন্দর জায়গাটা, মানে অসাধারণ জায়গাটা দেখার মতন। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এবার এগোতে এগোতে ছোট ছোট গ্রাম পড়ে, কিছু দূর বাদে বাদেও ছোট ছোট গ্রাম পড়ে। নানু নামে একটা গ্রাম ছিল, কুঞ্চুট্টি, মানে পরপর নামগুলো আমার মনে নেই এই মুহূর্তে, তো ছিল পরপর পরপর গ্রাম, এবং সেখানে গিয়ে বসতাম, এবং মানে এবং কিছু কিছু জায়গা আছে মানে ঘন জঙ্গল। হুম। ঘন জঙ্গল মানে ওখানে সেই ওই বুনাস যেটা হয় না তোমার, রোডোডেন্ড্রনের জঙ্গল। সেই জঙ্গল মানে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়েও কিছু কিছু জায়গায় জঙ্গলটা খুব বেশি নয়, কিছুটা রাস্তা জঙ্গল, এবং কিছু কিছু জায়গা মানে মানে ওই জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা এঁকে বেঁকে রাস্তাটা গেছে। এঁকে বেঁকে এঁকে বেঁকে গেছে। মানে ওই মানে রাস্তার যে সিনিক ভিউটা, ওটা অসাধারণ। মানে ওইটা মানে একবার গেলে না আমার এখনো ইচ্ছা করে যে আরেকবার আমি যেন জীবনে যাই, এখনো ইচ্ছা হয় আর কি। তো এবার সেই দিন আমরা প্রায় 2টো বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে, মানে মধমহেশ্বর মন্দিরের ওখানে পৌঁছাতে। ওখানে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা। ওখানে আমাদের আমাদের গাইড গিয়ে আগে একটা মোটামুটি ঘর, ওখানে আবার কি ঘরের সিস্টেম গুলো কিরকম, মানে লাইন থাকে আর কি। আচ্ছা। মানে তুমি গিয়ে যে কোনো একটা ঘর তোমার পছন্দ মতন হোটেল নিতে পারবে না, ওখানে তো হোটেল না, ঘর থাকে, ছোট 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 ঘর থাকে, তোমার পছন্দ মতো তুমি নিতে পারবে না। ওদের লাইন থাকে আর কি, পরপর পরপর যেখানে তোমাকে বলবে সেটাতেই তোমাকে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। ওখানে ওটাই সিস্টেম করা আছে আর কি, হুম। মানে যতজন রয়েছে হুম। ওদের পরপর পরপর লাইন আছে, যে এরপরে আমি, যে লোক আসবে সে আমার ঘরে আসবে, তারপরে এইভাবে ওরা তো 5 জনের ক্যাপাসিটি, পরপর 5 জন নিল, তারপরে আরেকজন, ওদেরও লাইন আচ্ছা। থাকে আর কি, যাদের হোটেলগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে আর কি। এবং আমাদের যে ঘরটা পেলাম আর কি, সেই ঘরে গিয়ে এবার আমাদের সঙ্গে যে দুজন ছিল ঢুকে গেছে, আমি না দাঁড়িয়েছিলাম ওখানটা বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে,
মন্দিরটা দিয়ে তাকিয়ে রয়েছি, বেশ খানিকটা দূরে মন্দিরটা ছিল। আর দেখে না দুটো জিনিস মনে হচ্ছিল আমার। এক হচ্ছে দাঁড়িয়ে খালি দেখে হচ্ছে এত উপরে এটা মন্দির বানানোর কি দরকার, যেখানে আসতে গেলে এত খাটতে হয়, কি দরকার ছিল এখানে এত পুরো একটা মন্দির বানানোর। এবং এটাও মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকে এইখানে আসাটা না ডাকলে হয় না। আমি এই জায়গাটার নামও জানতাম না, জীবনে কোনোদিন ছবি দেখিনি, কোথাওই দেখিনি, মানে যে মন্দিরটা যে ছবি দেখবো, হ্যাঁ নাম শুনে আমি যাবো জেনে তখন একটু দেখে টেকে গেছি, দেখতে কিরকম কি জানি না কিছু না। মানে ওইখানে তখন মনে হয়েছিল না এটা সবার জন্য এই জায়গাটা নয়, সবাই এখানে আসতে পারবে না। এবার ওখানে সেদিন আমরা থাকলাম, তারপরে সন্ধ্যারতি দেখতে গেলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হয়, সন্ধ্যারতির পরে পুজো হয়েছিল, পুজো সেই দিনই আমরা পুজো দিই, মানে ওই দিনটাই সবটা কাম। ওই দিনটাই আমরা পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর পরের দিন আমরা অ্যাকচুয়ালি ঠিক করে গেছিলাম আমরা দুদিন ওখানে থাকবো, কিন্তু একটু বৃষ্টি বাদলাও হয়েছিল সেদিন বিকেল, যেদিন আমরা পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা ঠিক করলাম না নেমে আসবো তাড়াতাড়ি আর কি পরের দিনটা। আর সেই দিনটা মন্দিরে যাওয়া হয়ে গেছে, মন্দিরে ভীষণ মানে সুন্দর সন্ধ্যারতি দেখতে পেয়েছিলাম একদম ভেতরে বসে। ওই যে মানে ওই সময়টা, ওই ভেতরে ওই টাইমটা মানে অসাধারণ। মানে অ্যাকচুয়ালি ওই সময়টা না ভেতরে যখন আমি বসে রয়েছি না, যতক্ষণ আরতিটা চলছে কোথাও একটা গিয়ে, তখন আমার মনে হচ্ছে না এখানে যে কেউ পৌঁছাবে না যতক্ষণে না ডাকবে, এটা সত্যি কথা। মানে একদম ওই জায়গাটা গিয়ে না আমার কোথাও একটা গিয়ে মানে সবসময় ওটাই মনে হচ্ছিল যে নিজেকে ভীষণ মানে ভাগ্যবান মনে হয় বলে না কখনো কখনো, সত্যি মনে হচ্ছিল যে না এই জায়গাটা এইখানে আমি যেরকম বসে রয়েছি, এটা ভীষণ মানে আলাদা একটা ফিলিং দেয় ওটা। ঠান্ডা কেমন ছিল? ঠান্ডা ছিল, রাত্রেবেলাটা প্রচন্ড ঠান্ডা ছিল, তখন বোধহয় মাইনাসের কাছাকাছি বা হয়তো বোধহয় আশেপাশে থাকবে প্রচন্ড। মানে আমরা দুটো করে কম্বল চাপা দিয়েছি, তারপরে কোনো হয়েছে মানে ওটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে ঠান্ডা জায়গায়, এরকম কোনোদিন হয়নি। হাত ফাত ঝিনঝিন শুরু করেছে রাত্রেবেলা, প্রচন্ড ঝিনঝিন ধরে, ফ্রোজেন। হ্যাঁ ওইটা না রাত্রেবেলা আমি বুঝতে পারছি হাতটা, বিশেষ করে আমার এই হাতটা ঝিনঝিন ধরছে আস্তে 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 আস্তে। পাশে অরুণদা আছে, ও বলছে আমারও হচ্ছে, হ্যাঁ তারপরে ঠিক আছে এটা কোনো একটা। ওইখানে ইলেকট্রিসিটি ছিল না, ওখানে কিন্তু সোলারে সব চলে, সব সোলারে চলে। সন্ধ্যাবেলা মোটামুটি 7-8টার মধ্যে সব বন্ধ করে দেয়। আর এমনিতে তোমার নেটওয়ার্কের কানেকশন পাওয়া যায়? নেটওয়ার্ক কানেকশন নেই, কারণ এটা আমার খুব পছন্দের জিনিস। আমি যেখানে ঘুরতে চাই আমি চাই সেখানে যেন নেটওয়ার্ক না থাকে, ভীষণ পছন্দের জিনিস আমার। নেটওয়ার্ক না থাকলে আমি খুশি। আচ্ছা, নেটওয়ার্ক একদমই ছিল না, নেটওয়ার্ক পাইনি। তো সেই দিন রাত্রেবেলাটা আমরা ওইখানে পুজো টুজো আরতি দেখলাম, তারপরে পুজো দিলাম এক এক করে। ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা ভীষণ সুন্দর, মানে যেহেতু ফাঁকা না, লোকজন সেরকম জানি না, এক নম্বর কথা যাই কম লোকজন, এতটা সুন্দর। মানে তোমাকে ইন্ডিভিজুয়ালি একজন দাঁড় করিয়ে পুজো করাবে ওখানে, এই একটা সুন্দর, খুব সুন্দর। মানে ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওটা মানে ওই পাহাড়ের উপরে ওইটাই লাস্ট ডেস্টিনেশন, তারপরে যেমন আর যাওয়ার কোনো হ্যাঁ আছে ওখান থেকে, যেমন অপশন বলতে আমরা পরের দিন গেছিলাম বুড়া মধমহেশ্বর। আচ্ছা, বুড়া মধমহেশ্বর পরের দিন আমাদের টার্গেট ছিল বুড়া মধমহেশ্বর। তো আমরা সেদিন ঘরে চলে আসলাম পুজো টুজো দিয়ে এসে, তারপরে ওখানে আবার রাতেও খিচুড়ি খাওয়া দাওয়া করে, খিচুড়ির উপরে আবার সুন্দর ঘি দিয়ে দেবে, পাঁপড় ভাজা দেবে, দিয়েছিল, খেয়ে শুয়ে পড়েছি। পরের দিন ভোরবেলা 4টার সময় উঠেছি। আর যেদিন আমরা পৌঁছেছিলাম না সেদিন একটু হালকা বৃষ্টিও হয়েছিল, ওয়েদারটা একটু খারাপ ছিল সেদিন, যার জন্য মানে আশপাশটা বেশ ছিল, মেঘলাই ছিল। এবার ওই জায়গাটা না সাইডে না পাহাড়টা এরকম খাড়া পাহাড়, মানে বুড়া মধমহেশ্বরে যাওয়ার যে জায়গাটা, মানে দাঁড়ালে তোমার মনে হবে পাঁচিল দাঁড় করানো পুরো, এতটাই খাড়া ওই জায়গাটা। আর আরেকটা সাইডে পুরো খাদ ফাঁকা। আমরা যে ঘরটায় ছিলাম ঘরটা দিয়ে ওই খাদের ওই সাইডটাতেই আর কি। পরের দিন ভোরবেলা 4টের সময় উঠে যখন ঘর দিয়ে বেরিয়েছি, দেখি মানে স্নো পিকস পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওইখানটা, অসাধারণ। মানে তখন আস্তে আস্তে একটু একটু আলো ফুটছে। তা আমরা তাড়াতাড়ি ব্রাশ ফ্রাশ করে না বুড়া মধমহেশ্বরে যেতে হবে, সানরাইজ দেখতে হবে। আর ওখান থেকে অ্যাকচুয়ালি বুড়া মধমহেশ্বর থেকে চৌখাম্বা পিকটার সবচেয়ে কাছের ভিউ দেখা যায়, মানে একদম তোমার মনে হবে হাতের কাছে রয়েছে, দৌড়ে গেলে ধরতে পারবে। তো ওখানটা আমরা এবার হাঁটতে আরম্ভ করলাম, মানে খাড়া মানে পুরো জাস্ট পাহাড়টা না এরকম সোজা, ওর মধ্যে দিয়ে, এবং ওইখানে রাস্তাটা পুরো মাটির, মানে কোনো রাস্তা নেই, ওই পাথরের রাস্তা নয়। ওই দেখে দেখে নিজেকে বুঝে রাস্তা, মানে পায়ে হাঁটতে হাঁটতে যে রাস্তাটা তৈরি হয়ে যায় সেরকম রাস্তা, আর কিচ্ছু না। ওর মধ্যে দিয়েই আমরা হাঁটতে হাঁটতে ওই অন্ধকারের মধ্যে, ওখানে একটু অন্ধকার, হালকা হালকা আলো ফুটছে আর কি। হাঁটতে ওটা 1 ঘন্টা সময় লাগে, 1 কিলোমিটার রাস্তা, কিন্তু 1 ঘন্টা, যেহেতু খাড়া একটু, এমনি তাকালে না কিছু দেখতে পাওয়া যাবে না। ওরে বাবা, কিছু দেখতে মানে তাকালে মনে হবে উপরে গিয়ে শেষ, একটা লাইন মোটামুটি মনে হবে কিছু নেই। কিন্তু উপরে উঠে যাওয়ার পরে না পুরোটা ফ্ল্যাট ল্যান্ড,
মানে ফ্ল্যাট মানে ওই যেগুলো বুড়িয়াল বলে ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট হ্যাঁ। পুরো একটা ল্যান্ড, হ্যাঁ। মাঝখানটা একটা ছোট্ট মন্দির, ওটা বুড়া মদমহেশ্বর বলে। বাহ। বুড়া মদমহেশ্বর, এবং ওখানে যে গল্পটা আছে যে তোমার মদমহেশ্বর হচ্ছে সেকেন্ড কেদার, এবং বলা হয় যে নাভির অংশটা পড়েছিল ওখানে, আর উপরটা হচ্ছে বুড়া মদমহেশ্বর, মানে ওইখানে নাকি আগে মন্দিরটা ছিল, সেখান থেকে ছিল, বা ওখানে একটা ছোট মন্দির রয়েছে, বুড়া মদমহেশ্বরই বলে ওটাকে। উপরটা পুরো মাঠ, মানে ফাঁকা, এবং মন্দিরটার দুধারে দুটো ছোট্ট জলাশয়, খুব বেশি জল, আমরা যখন কিছু জল ছিল না সেই সময়টা, জলটা পরে হয় আর কি, কিন্তু ওই জলটা যখন থাকে তখন ওর উপরে ওই চৌখাম্বার যে রিফ্লেকশনটা পড়ে ওইটা অসাধারণ। আমরা ওইটা অতটা ভালো দেখতে পারিনি যেহেতু জলটা ছিল না, অল্প জল ছিল। সানরাইজটা হওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে আলো ফুটলো, সানরাইজ হলো, আর সবকটা পিক মানে মোটামুটি 360 ভিউ ওখান থেকে, অসাধারণ। মানে সাদা ধবধবে পিক গুলো নিচে থেকে দেখা যায় না মদমহেশ্বরে থাকলে, মানে উপর থেকে না মদমহেশ্বর মন্দিরটা ঠিক ছোট্ট দেখা যায়, এইটুকু দেখা যায় উপর থেকে। তো ওইখানে ঘন্টাখানেক ছিলাম, হ্যাঁ প্রায় ঘন্টাখানেক ছিলাম, মানে ওখান থেকে আর নামতে ইচ্ছে করছে না, সেদিন আমরা নেমে আসবো। অবশ্যই এমনটাই হয় ওখানে যাওয়ার পর। ওখান থেকে আর এদিক ওদিক কত ছবি তোলা সবই তো চলছে, লোকজন মোটামুটি গেছে প্রচুর, এবং যারা মোটামুটি ছিল সবাই মোটামুটি উপরে যায় ওই সময়টা, সানরাইজ তো দেখতেই, বিশেষ করে সানরাইজের প্রথম আলোটা যখন ওই চৌখাম্বার উপরে এসে পড়ে, ধবধবে সাদা হয়ে চৌখাম্বা, তারপরে তোমার আসে, আর লাইন দিয়ে পরপর পিক ছিল, ভীষণ কেদার ডোমটা দেখা যায় খুব সুন্দর ওখান থেকে, ওগুলি দেখা হলো। এবার হঠাৎ করে ওইখানে থাকতে থাকতেই হঠাৎ করে গিয়ে আসলো, মেঘ হয়ে গেল নিচ থেকে, মানে কুয়াশার মতো মেঘটা উঠে আসে না, পুরো মেঘ হয়ে গেল, এবং চারদিক পুরো সাদা, মানে কিছুক্ষণ, মানে আমরা মোটামুটি 10-15 মিনিট, হ্যাঁ 15-20 মিনিট বলবো, পরিষ্কার ওয়েদার, ঝকঝকচকে, ছবি তোলা, দেখা টাকা, মানে জীবন সার্থক ওই সময়। ওইখানে দাঁড়িয়ে ওই জিনিসটা মনে হচ্ছে না, মানে এতটা কষ্ট করে 2 দিন ধরে হেঁটে এখানে পৌঁছে এইটা দেখতে পেয়েছি, মানে ঠিক আছে ওই কষ্টটা ভুলে যাও ওই কষ্টটা, এটা ওই কষ্ট না করলে দেখা যাবে না। তো এবার হঠাৎ করে যখন মানে মেঘ চলে আসে না, মানে এতটা তাড়াতাড়ি আসে, পুরো চারদিকটা সাদা, মানে নিজেরাও নিজেদেরকে দেখতে পাচ্ছি না, এরকম হয়ে যায় হঠাৎ করে। আশপাশে যারা রয়েছি, তা আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন না আর বেশিক্ষণ থাকবেন না, এখানে কিন্তু বৃষ্টি নেমে যাবে। ওরা তো বুঝতে পারে, লোকাল লোক যারা না তারা বুঝতে পারে কিন্তু কি হতে পারে, পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই, কোনো প্রেডিকশন দেওয়া যায় না, কিছু দেওয়া যায় না। তো উনি বললেন তাড়াতাড়ি নেমে চলুন, এখানে কিন্তু এবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা ঠিক আছে চলো, আস্তে আস্তে সবাই নামতে আরম্ভ করলো। তারপরে আস্তে আস্তে নিচে নামলাম, নিচে নামতে তারপরে মন্দির তখন খুলেছে সকালবেলা, ঘরে গেলাম, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার মন্দিরে আসলাম, আবার মন্দিরে এসে সকালবেলা জলাভিষেক হয়, সেখানে আমরা গিয়ে শিবজির উপর জল অর্পণ করলাম সেখানে। তারপরে আমরা একটু বেলার দিকে মোটামুটি 10টা নাগাদ আস্তে আস্তে আবার নামার জন্য হাঁটতে আরম্ভ করলাম। এবার নামলাম, যেদিন আমরা টার্গেট নিয়েছিলাম পুরোটা নেমে চলে আসবো একদিনে, কিন্তু আস্তে আস্তে আবার কি হলো, বানতলিতে এসেছি যখন, তখন বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি বানতলিতে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর আমরা ওখানে তাহলে না যাওয়াটা ঠিক হবে না, হাঁটাটাও তো বৃষ্টির মধ্যে মানে ডিফিকাল্ট হয়ে যায়, রিস্কিও হয়ে যায়। আমরা সেদিন আবার ওই বানতলি যেখানে ছিলাম যাওয়ার সময়, সেখানেই আবার সেই ঘরটাতেই গিয়ে আবার থাকার জন্য থেকে গেলাম সেই দিন। আসার দিন যেটা হয়েছিল, আমি আসার দিন আবার মাঝে মাঝে বসে যেতাম, মানে না একটু আস্তে আস্তে যাই, আবার কবে আসবো, আদৌ আসতে পারবো কিনা এইটা তো দেখা যাবে না। তারপরে যেদিন আমি আসছি, সেকেন্ড দিন না ফার্স্ট দিন খেয়াল পড়ছে না ঠিক, একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা, আমি একা নামছি আস্তে আস্তে, আমি একটু এগিয়ে গিয়ে নামছিলাম, একজন বয়স্ক উনি সেদিন উঠছেন, উঠতে গিয়ে আমি কথা বলছিল কতদূর রাস্তা কি, আমি বেশি দূর নেই, মোটামুটি আস্তে আস্তে যান, পৌঁছে যাবেন, অসুবিধার কিছু নেই। বলছে যে কোথা থেকে এসছো কি, যে কথা বলছে, ভদ্রলোক বয়স্ক, বেশ ভালো বয়স্ক ভদ্রলোক, উনি হায়দ্রাবাদ থেকে এসছেন। এবার যেতে যেতে না আমাকে বললো, মানে আমি যে রিয়েলাইজেশন গুলো করছি উনি নিজেই বলছেন, মানে জানো তো লোকের লক্ষ, মানে হিন্দিতেই বলছিলেন ভদ্রলোক আমাকে, লোকে লক্ষ লক্ষ টাকা রোজগার করে এরকম জায়গায় আসতে পারে যদি না ডাকে। এই কথাটা না বলে চলে গেল ভদ্রলোক, বলে না তো লক্ষ লক্ষ টাকা থাকলেও লোকে যেতে পারবে না এই জায়গায়, যতক্ষণ না হয়, মানে ঈশ্বর যতক্ষণ না ডাকবে ততক্ষণে হবে না। হ্যাঁ এটা আপনি ঠিকই না। যাই হোক, তারপরে আবার নামতে আরম্ভ করলাম আস্তে আস্তে। তারপরে সেকেন্ড দিন আমরা ওখান থেকে আবার নেমে, সেকেন্ড দিন নামতে সময় অ্যাকচুয়ালি তখন নামি তো হুড় করে তাড়াতাড়ি নেমে যাওয়া, নামাটা ইজি হয় খুব তাড়াতাড়ি। সেকেন্ড দিন আমরা বানতলিতে থেকে গেলাম প্রথম দিনটা, তারপরে সেকেন্ড দিন নেমে মোটামুটি সকালবেলা 8টা নাগাদ হাঁটা লাগিয়ে 11-12টার মধ্যে আমরা রাশি পৌঁছে। রাশিতে একটা আবার মন্দির আছে দেখার, সেটা হচ্ছে রাকেশ্বরী টেম্পল। ওই মন্দিরের নামেই গ্রামটার নাম হচ্ছে রাশি। ওখানকার লোকাল পুরোহিতের সঙ্গে কথা বললাম, যেটা প্রচলিত আর কি ওখানকার সে বিশ্বাস আর কি মানুষের, যে চাঁদের যে ছিল না তোমার একটা অভিশাপ ছিল, ওটাতে অভিশাপ পেয়েছিলেন যে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবেন, সেই ক্ষয়প্রাপ্ত থেকে রক্ষা করার জন্য চন্দ্র আর কি, চন্দ্র, উনি
ওখানে বসে নাকি শিবের তপস্যা করেছিলেন। আচ্ছা আচ্ছা। তখন শিব তাকে বরদান দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, তুমি 15 দিন ক্ষয় হয়ে যাবে, কিন্তু আবার 15 দিন বাদে তুমি আবার পূর্ণরূপ ফিরে পাবে। এবং ওইখানে না ওই মন্দিরটাতে তোমার ওই ত্রিযুগী নারায়ণের যেমন মানে অখণ্ড জ্যোতিটা রয়েছে, ওইখানেও একটা সেরকম রয়েছে। বাহ, অখণ্ড জ্যোতি মাঝখানটায় মন্দিরে, একদম ত্রিযুগী নারায়ণ মন্দিরে যেরকম রয়েছে সেরকম ওইখানেও রয়েছে। ওই মন্দিরে লোকজন নেই, মানে জাস্ট আমরা গেছি, আমরাই দাঁড়িয়ে রয়েছি। যারা যায় তারা জানে না, অ্যাকচুয়ালি অনেকে জানে না ব্যাপারটা। জানে না, হ্যাঁ, এবার আমরা গিয়ে ওখানে সন্ধ্যা আজকে এই পডকাস্টের মাধ্যমে জানতে পারবে। মদমহেশ্বর থেকে ঘুরে আসার পর আমার টার্গেট ছিল হ্যাঁ 5টা কেদারই যেতে হবে। এখনো পর্যন্ত 2টো হয়েছে। মানে যাত্রাটা আমরা কমপ্লিট। চাইবো যে তুমি সেগুলো কমপ্লিট করে আসবে এবং তারপর আমরা একসঙ্গে বসে আবার আরেকটা পডকাস্ট করবো একদম পঞ্চকেদার নিয়ে, তোমার বাকি রুদ্রনাথ এবং কেদারনাথ, কল্পেশ্বর, সেখানে হ্যাঁ, কি অভিজ্ঞতা এখনো থাকবে। বাকি Exactly. ওই জায়গাগুলো। এবং ওই তারপর থেকে আমি অ্যাকচুয়ালি ওই জায়গার রুট গুলো বা ওইখানে না অনেক রকম মানে স্পিরিচুয়াল জার্নি পুরোটাই, মানে বলে না সেই ব্যাপারটা এখন আর নেই, লোকে খুব কম ইউজ করে ওয়ার্ডটা, তীর্থ করতে যাও। আর তুঙ্গনাথটায় মানে মদমহেশ্বর থেকে আসার পরে ওই টার্গেটটা ছিল। তারপরে ভাবলাম না বাড়ির সবাইকে নিয়ে যাই, আচ্ছা, দেখা যাক বাড়ির সবাই। তুঙ্গনাথটা খুব একটা তো মানে ডিস্টেন্স নয়, একদিনে দিব্যি চলে যাওয়া যায়, অসুবিধা হয় না। তো সেই সময় ফ্যামিলি নিয়েই গেলাম আর কি। এবার ফ্যামিলি নিয়ে যাওয়ার কারণে আমি যেটা করেছিলাম, একটা গাড়ি বুক করেছিলাম হরিদ্বার থেকে পুরোপুরি, যেহেতু আমার ফ্যামিলিটা নিজেরা যাচ্ছি এটা বাসে খুব বাসে। ভালো হ্যাঁ, একটা হ্যাঁ। আইডিয়া। আমি পুরোপুরি হরিদ্বার থেকে নিজের মতো গেলাম, নিজের মতো কোথাও গেলাম। দাঁড়াতে ইচ্ছে করলে হ্যাঁ, দাঁড়ালাম, আমি দাঁড়িয়েছি দেবপ্রয়াগে দাঁড়ালাম। হ্যাঁ, যাওয়ার সময় এই যে যেটা প্রথমে দেবপ্রয়াগে দাঁড়ালাম, তারপরে রুদ্রপ্রয়াগে দাঁড়ালাম, রুদ্রপ্রয়াগ পরে ওই একই রাস্তা থেকেই যাওয়া উখিমঠ হয়ে। তো ওই দিন আমরা পৌঁছালাম মোটামুটি দুপুরবেলা পৌঁছে গেছি। হুম। সেই দিন ওখানে স্টে করলাম, ওখানে সন্ধ্যাবেলা গিয়ে সন্ধ্যারতি দেখলাম। ওখানে মানে একই রকম সেই আলাদা একটা অনুভূতি, সেই জিনিস ওখানে সন্ধ্যারতি দেখে তারপরে বিকেলবেলা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ওখানে ওই খিচুড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে পরের দিন ভোরবেলা একটু ওয়েদারটা খারাপ ছিল আগের দিন, কিন্তু পরের দিন ভোরবেলা উঠে দেখলাম মানে পিকটা দেখা যাচ্ছে, চোখাম্বা পিকটা বেশি। আমি ঘর দিয়ে বেরিয়েছি, দেখছি দেখা যাচ্ছে। ভাইকে বলছি চল যাবি, মোটামুটি ওয়েদার পরিষ্কার, আমি চল। বাবা বলছে আমিও যাবো, বাবা বলছে আমিও যাবো, চলো। ওখান থেকে ওটা চন্দ্রশিলা যেতে হবে। আমরা রাস্তাটা খুব ন্যারো, মানে ভীষণ ভীষণ এমনিতে ভীষণ মানে সিনিক বিউটির দিক থেকে যদি আমি ভাবি তাহলে খুবই খুবই সুন্দর, সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এই রাস্তাটা সেরকম ন্যারো রাস্তার মধ্যে না যদি ধরো হঠাৎ করে স্নোফল শুরু হচ্ছে বা বৃষ্টি যদি শুরু হয়ে যায় তখন একটু রিস্কি হয়ে যায় প্রচন্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আদারওয়াইজ মানে সিনিক বিউটির দিক থেকে তুমি যখন একবার চন্দ্রশিলায় পৌঁছে যাবে, ওই পিকে দাঁড়িয়ে থেকে তার যে অনুভূতি, মানে হ্যাঁ, আমার হ্যাঁ। সেটা ফিল হয়েছিল যে কয়েক মুহূর্তের জন্য মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। তুমি বলো তোমার অভিজ্ঞতা। না, আমি আবার ওই সিনিক ভিউটা পাইনি, খুব সত্যি কথা। চন্দ্রশিলায় যেরকম পাই, আমরা পৌঁছে গেছিলাম 1 ঘন্টা মোটামুটি সময়, আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠে গেছি। উঠে যাওয়ার পর অ্যাকচুয়ালি মেঘ এসে গেছিল, প্রচন্ড মেঘ, কিচ্ছু দেখতে পাইনি, মানে কিচ্ছু না, পুরো মানে সাদা একদম সমুদ্রের মতো এরকম হয় না, মানে মেঘে ঢেকে গেলে যে জিনিসটা হয়, তাছাড়া আর কিচ্ছু না। এবং জাস্ট টপে পৌঁছেছি, ওই একদম চন্দ্রশিলার উপরে, সেই সময় শুরু হয়ে গেছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আর ওখানে তো দাঁড়ানোর জায়গা নেই, বৃষ্টির সাথে সাথে থান্ডারিংও হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তখন আমার শুরু হয়েছে ভয়, ওখানে না দাঁড়াতে পারবো, আমাকে হেঁটে নামতেই হবে। তার মধ্যে মুষলধারে বৃষ্টি, তার মধ্যেই আমরা হেঁটে হেঁটে নেমেছি। মানে ওই সময়টা আশেপাশে কি আর লোকজন ছিল? লোকজন ছিল, টুকটাক লোকজন, সবই নামতে আরম্ভ করে দিয়েছে, যারাই গেছিল আর কি আমাদের সঙ্গে। আমাদের আগে সবাই নামতে আরম্ভ করে দিয়েছে তার আগেই। এবার আমি গিয়ে জাস্ট আমরা গিয়ে মানে পাটা ফেলেছি আর বৃষ্টি, সত্যি কথা পাটা ফেলেছি আর বৃষ্টি উপরে। এবং ওই যে নামতে আরম্ভ করেছি তখন লাগছিল ভয়, প্রচন্ড ভয়। মানে আর উপর থেকে জলটা গড়িয়ে জল মানে তখন মানে স্রোতের মতো ঘর ঘর করে জল গড়াচ্ছে, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। রাস্তা তো ওই রাস্তা, মানে জাস্ট পায়ে হেঁটে হেঁটে রাস্তাও আর দেখা যায় না, দেখা যায় না, মানে ওই অবস্থা, আন্দাজে হেঁটে যাওয়া, পুরো আন্দাজে হাঁটতে হাঁটতে, যাই হোক মানে নেমে ঠিকঠাক নেমে যেতে পেরেছি, কারো কোনো অসুবিধা হয়নি আর কি। নেমে পৌঁছে পুরো ভেজা, মানে পুরো কাক ভেজা, একদম ভিজে নেমে তারপরে হোটেলে গেলাম, গিয়ে যেখানে থাকলাম আর কি আমরা, সেখানে থাকলাম, গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে তারপর বৃষ্টির আস্তে আস্তে থেমে গেল। আসার সময় ভিউটা খুব সুন্দর দেখতে পেয়েছিলাম। ওই যে তুঙ্গনাথ থেকে যেদিন আমি নামছি, মেঘগুলো পড়ে রয়েছে, মানে মনে হবে যেন মেঘের উপরে আমি রয়েছি, সুন্দর, বেশ অসাধারণ। ওই দৃশ্যগুলো দেখতে দেখতে দারুণ ছিল, ওই অভিজ্ঞতাটাও দারুণ। এবার আসার দিন তুঙ্গনাথে নেমে
ওখান থেকে আমরা আবার উখিমঠ হয়েই ব্যাক করি আর কি, যেরকম ব্যাক Same করেছিলাম route টাই সেম বলতে রুটটা। লাগলাম। আসার সময় আমি যেহেতু আমার সঙ্গে গাড়ি ছিল না, আমার হুম, সুবিধা হয়েছে কি, আসার দিন আমি তোমার কোটেশ্বর মহাদেব যেটা আছে হ্যাঁ, সেখানে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ ওই জায়গাটা, হ্যাঁ। মানে ওই নদীটা ঠিক ওইটুকু হয়ে যায় ওইখানটা এসে, ওই জায়গাটা দেখার মতো। কোটেশ্বরের নিচে নেমে পুরো ছোট্ট একটা গুহার মধ্যে শিব হ্যাঁ, মন্দির, হ্যাঁ, এবং ওই যে জায়গাটা, মানে ওখানটা বলে যে অলকানন্দা নদীটা নাকি সবচেয়ে সরু ওই জায়গাটা। শুরু অন্য exactly. মানে ওইটা তো অলকানন্দা যাচ্ছে, অলকানন্দার সবচেয়ে সরু জায়গা ওটা, হুম। এবং ওই জায়গাটা অসাধারণ, মানে দেখার মতন জায়গা। মানে আমার মনে হয় কি পাহাড়ের প্রত্যেকটা জায়গাতেই ছোটখাটো ছোটখাটো প্রচুর মন্দির হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর তুমি প্রচুর। দেখবে এই ধরো রাস্তাটা বাঁক নিলে ওদিকে, ওদিকে গিয়ে আরেকটা মন্দির তুমি একদম দেখতে একদম, পাচ্ছ। এবং মন্দিরগুলোর মানে ভীষণ মানে প্রাচীন মাহাত্ম্য আছে কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটারই কিছু না কিছু মাহাত্ম্য প্রত্যেকটা, রয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা না একটা এনার্জি সিস্টেম কাজ করছে। হুম, হুম, আমরা যদি হুম, একটু হুম। ডিপলি ওখানে বসে মেডিটেশন করতে পারি, দেন আমরা ওটাকে রিয়েলাইজ ভীষণ করতে ভীষণ পারবো। এরকম। এতক্ষণ আপনারা শাকনিকের মুখ থেকে শুনলেন মাধ্যমহেশ্বর এবং তুঙ্গনাথ নিয়ে তার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী। এরকম আরো অনেক গল্প শোনার জন্য আপনাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে নাদ কসমিক সাউন্ড।